দেখো, মীরা বিয়ের আজ প্রায় 7 বছর। তুমি তো আজ পর্যন্ত আমাকে কোনো সন্তান দিতে পারলে না। আমি যদি কাল মারা যাই, আমার ভিটেতে বাতি জ্বালানোরও কেউ থাকবে না। আমার টাকা পয়সা মান সম্মান কোনো কিছুর কমতি তো নেই, শুধুমাত্র একটা সন্তানের কমতি। আমি আর তোমার সাথে এভাবে সংসার করতে পারবো না। আমার একটা মান সম্মান আছে সমাজে। কারোর সাথে দেখা করতে পারি না। দেখা হওয়ার আগে কেমন আছো বলার আগে জিজ্ঞেস করে, ভাই বিয়ে হলো, এতদিন কি ব্যাপার, বাচ্চা কেন নিচ্ছেন না, আপনার তো বয়স কম হলো না। এভাবে আর কত বলো? আমি সিদ্ধান্ত নিয়েছি এবার বিয়ে করব। তোমার ইচ্ছে হলে থাকো, না হলে চলে যেতে পারো। আল্লাহ মাসুদ, তুমি আমার সাথে কেন এভাবে কথা বলছো? সন্তান তো আমি বানাতে পারবো না বলো। তুমি যদি বিয়ে করতে চাও প্লিজ করো, মানা নেই। তবে একটা কথা বলি, আমি তো আমার রবের কাছে কম মিনতি করিনি। মাসুদ, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানি না তোমার থেকে ডিভোর্স নিয়ে বেঁচে থাকতে পারবো কি না। মীরা দেখো, স্বার্থপর হইও না। আজ আমি যদি তোমার ভাই কিংবা পরিবারের লোক হতাম, তুমি কি চাইতে না আমার একটা সন্তান হোক, আমি আবার বিয়ে করি? আমি তো অপেক্ষা করেছি 7টা বছর। আমি তোমার দোষও দিচ্ছি না, তবে কথা হলো যে আমি আরেকটা বিয়ে করতে চাই। মাসুদ, তুমি বিয়ে করো, আমার কোনো আপত্তি নেই। মাসুদ তাদের বেডরুম থেকে বের হয়ে যায়, আর মীরা বাথরুমে গিয়ে উজু করে নামাজে বসে কাঁদতে কাঁদতে, কিছু কিছু সংসারে দিন যত যায় ভালোবাসা তত বাড়তে থাকে, আর কিছু কিছু সংসারে দিন যত যায় ভালোবাসা কমতে থাকে। একটা সময় সম্পর্কে তিক্ততা চলে আসে। মাসুদ রুম থেকে বের হয়ে তার মা আর বড় বোনকে বলে সে বিয়ে করতে চায়। তারা যেন মেয়ে দেখে, আর হ্যাঁ, মেয়ে যেন অবশ্যই অবিবাহিত হয়। মাসুদের মা কিছু না বললেও বড় বোন আফসোস করে, কারণ মীরার সাথে তাদের সম্পর্ক ভালো। আর সম্পর্ক ভালো হয়েও বা কি করবে, যদি একটা সন্তান না থাকে তাহলে তো সংসার জীবনটাই বৃথা। মীরা কান্নাকাটি করে নামাজ থেকে ওঠার পর তার ফোন বেজে উঠল। তার ছোট বোন হিমি কল করল। মীরা নিজেকে সামলিয়ে নিয়ে বোনের কল রিসিভ করল। আসসালামু আলাইকুম বড় আপা, কেমন আছেন? জি ভালো আছি বোন, তোর কি খবর? বোন, এমনিতেই 3টা বাচ্চার জ্বালায় বাঁচি না, তার মধ্যে আবার কনসিভ করলাম। আজ সকালেই জানতে পারলাম। আলহামদুলিল্লাহ বোন, সন্তান আল্লাহর নেয়ামত। আমি এত করে চাচ্ছি কিন্তু পাচ্ছি না, আর তোরে আল্লাহ দান করেছি, অখুশি হইস না বোন। বোন রে, আমার এই বাচ্চাটা না দিয়ে যদি তোরে দিত খুব খুশি হতাম। 1 মাসের রোজা রাখতাম। এমনিতেই 3টা বাচ্চার জ্বালায় আর বাঁচি না। এমন বলে না বোন, নিজের যত্ন নে। শামিমরে বল বেশি বেশি টেক কেয়ার করতে। আপারে, মানুষটার সাহায্য ছাড়া আমি পাগল হয়ে যেতাম। আচ্ছা ভালো থাক, পরে কল দিব। হিমি মীরার 5 বছরের ছোট। আল্লাহর রহমতে হাওয়ার সুখের সংসার। একটা মেয়ে, 2টা ছেলে। মেয়েটার বয়স 4 বছর আর ছেলেগুলোর বয়স 1.5 বছর। ছেলেগুলো টুইন বেবি। 2 সপ্তাহ পর মাসুদের পরিবার বিয়ে ঠিক করে। গ্রামের এক গরিবের মেয়ে, মাসুদ থেকে 14 বছরের ছোট। তাদের বিয়ের 2 দিন আগে মীরাকে তার শাশুড়ি আর বড় ননাস জড়িয়ে ধরে কান্না করে মাফ চায়, কারণ মীরার সাথে তাদের সম্পর্ক ভালো। মীরার শাশুড়ি মীরাকে বলে, মারে, নিয়তি মানতে হয়। তোরে আল্লাহ বাঁচা না দিলে কি করবি বল? আমাদের মাফ করিস, আমরা নিজেদের ভালোটা চাইলাম বলে। মীরাও চোখ মুছে নিজেকে শক্ত করে বলল, মা, আমি তোমাদের মাফ করে দিয়েছি, আমার কোনো অভিযোগ নেই। মাসুদের বিয়ের আগে মাটিকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেয় তার শাশুড়ি, কারণ তারা চায় না মীরা সব সামনে থেকে দেখো কোনো রকম কষ্ট পাক। ঘরোয়াভাবে মাসুদের 2য় বিয়ে সম্পন্ন হলো। মেয়েটা দেখতে মোটামুটি মিষ্টি। শ্বশুর বাড়িতে এসেই সবার সাথে খুব ভালোভাবে কথা বলা,
মিশে যাওয়া সব শুরু করে দিল। মাসুদের সাথে সম্পর্কটাও মিষ্টি, নতুন নতুন বিয়ে হলে যা হয় আর কি। মাসুদও খুব খুশি নতুন করে দ্বিতীয়বার আবার জামাই আদর পাচ্ছে বলে। বিয়ের 15 দিন পর মীরা তার শ্বশুর বাড়িতে আসে। এই 15 দিন মাসুদ একবারের জন্য মীরার খবর নেয়নি। আর মীরা যেন অনলের আগুনে দিন রাত পুড়েছে। নিজের স্বামী অন্য কারো স্বামী হচ্ছে, এটা কোন মেয়ের সহ্য করার মতো না। মীরা সব সয়ে নিয়েছে। শ্বশুর বাড়িতে আসার পর মাসুদের দ্বিতীয় বউ মীরাকে পায়ে ধরে সালাম করে জড়িয়ে ধরে আর বলে। মীরা কিছু না বলে নিজের রুমে চলে যায়। মীরা রাতে খাবার খেতে আসে না। মাসুদের দ্বিতীয় বউ সোনালি নিজে মীরাকে ডেকে এনে সবাইকে নিয়ে একসাথে খেতে বসে। রাতে ঘুমানোর সময় মাসুদ সোনালির কাছে গেলে সোনালি বলে, আজ 15 দিন তো আমার সাথে ঘুমালেন, এবার বড় আপার কাছে যান, উনার সাথে ঘুমান। সত্যি বলতে সোনালির মনে এত হিংসা বা ছলনা নেই। সে সোজাসাপটা মানুষ। মাসুদ মীরার কাছে গেলে মীরা নিজের রুমে আর জায়গা দেয় না। বাধ্য হয়ে মাসুদ সোনালির সাথে ঘুমায়। মাসুদ সোনালিকে জিজ্ঞেস করে, তোমার পিরিয়ডের তারিখ কখন? তখন সোনালি বলে, আর মাসুদ দিন গুনতে থাকে। কিন্তু দুঃখের বিষয়, সময়ের আগে পিরিয়ড হয়ে যায় সোনালির। মাসুদ দ্বিতীয় বিয়ে করার পর থেকে মীরা আর মাসুদের সাথে খুব বেশি দরকারি কথা ছাড়া তেমন কথা বলে না। নিজের মতো নামাজ রোজা করে আল্লাহ নিয়ে পড়ে থাকে। সুখেই যাচ্ছিল তাদের সংসার। সোনালিও মীরাকে নিজের বড় বোন মানত। মীরাকে ফেলে কোনো কিছু একা খেত না। বিয়ের দ্বিতীয় মাসের মাথায় সোনালি কনসিভ করে। ঘরে যেন খুশির বন্যা বয়ে যায়। সোনালিকে মাথায় রাখবে নাকি বুকে রাখবে কেউ বুঝতে পারে না। মাসুদ আফসোস করে বলে, বিয়ে যদি আরো আগে করতাম তাহলে হয়তো আরো আগেই সন্তানের মুখ দেখতাম। এটা শোনার পর মীরা তার সব জিনিসপত্র নিয়ে বাপের বাড়ি চলে আসে। মাসুদ একটিবারও জিজ্ঞেস করে না কেন যাচ্ছ কিংবা তুমি কেমন আছো। মীরা নিজে থেকে ডিভোর্স দিয়ে দেয় মাসুদকে। 3 মাসের মধ্যে ডিভোর্স কার্যকর হয়। মাসুদ মীরাকে 2 লক্ষ টাকা দেয়, কিন্তু মীরা সেটা নেয় না। ডিভোর্সের দিন মাসুদকে মীরা বলে, ভালো থেকো, আমার 7 বছরের ভালোবাসা। তাদের বৈবাহিক জীবনই ওখানেই সমাপ্তি ঘটে। মাসুদ আর মীরার ছিল পারিবারিকভাবে বিয়ে। ডিভোর্সের পর মীরা তার বাপের বাড়িতে থাকত। মীরা ছিল সবার বড়। তারপর তার বোনের পর কলেজ পড়ুয়া তার ছোট ভাই। তার বোন তৃতীয়বার কনসিভ করাতে হিমির বড় মেয়ে, আর তার ছেলে একটাকে সাথে এনে রাখে মীরা তার বাপের বাড়িতে। আর সপ্তাহে সপ্তাহে বাচ্চাদের নিয়ে গিয়ে দেখে আসে বোনকে, রান্না করে দিয়ে আসে, কাজকর্ম করে দিয়ে আসে। এভাবে চলছিল মীরার জীবনী। কষ্টগুলোকে দিনে চাপা দিলেও রাতে চাপা দিতে পারে না মীরা। অঝোর ধারায় বেরিয়ে আসে। সবই উপরওয়ালার ইচ্ছে। ভাগ্য কি সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য আরেকটা সুযোগ দেবে মীরাকে? সকালবেলা ফোনে কল আসার শব্দে ঘুম ভেঙে যায় অধরার। চোখ বন্ধ করে হাতড়ে ফোনটা নিয়ে কল রিসিভ করে ঘুম জড়ানো কণ্ঠে বলে, হ্যালো। অধরার ঘুম জড়ানো কণ্ঠ শুনে ফোনের অপর পাশে থাকা ব্যক্তিটি বলে ওঠে, এখনো ঘুমাচ্ছ? কয়টা বাজে তার খেয়াল আছে তোমার? ঘুমের ঘোরে অধরা জিজ্ঞেস করে। কে আপনি? ফোনের অপর প্রান্ত থেকে অর্নিল বলে ওঠে, বাহ, আমাকে চিনতে পারছো না? তা কল রিসিভ করার আগে বুঝি আমার ফোন নাম্বারটা দেখোনি? এবার অধরা চোখ খুলল। ফোনটা কান থেকে সরিয়ে চোখের সামনে নিয়ে এসে দেখল অর্নিলের ফোন।
মুহূর্তেই যেন চোখ থেকে ঘুম ঘুম ভাবটা চলে গেল। তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে বলল, সরি আমি আসলে খেয়াল করিনি তুমি ফোন করেছো। ঘুমের ঘোরে তোমার ফোন নাম্বারটা না দেখেই রিসিভ করেছি। কিন্তু তুমি এত সকালে ফোন করেছো কেন? এনি প্রবলেম? আমার আবার কি প্রবলেম হবে? প্রবলেম তো তোমার মনে হচ্ছে। অধরা অবাক হয়ে বলে ওঠে, হোয়াট? আমার আবার কি প্রবলেম হবে? কয়টা বাজে তার খেয়াল আছে? অধরা এবার ঘরে থাকা ঘড়ির দিকে তাকায়। 9:30 বাজে। অধরা তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে পড়ল আর অনিলকে বলতে থাকে, ইস, অনেক হয়ে গেছে। এখন আমি ভার্সিটি যাব কিভাবে? তুমি আমাকে আগে বলোনি কেন? আগে বললে তো আমার এত লেট হতো না। অধরার এমন কথায় অনিলের ভ্রু কুঁচকে বলে ওঠে, সকাল থেকে কতবার ফোন দিয়েছি তা খেয়াল আছে তোমার? বাই দ্য ওয়ে, জাস্ট 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে দ্রুত চলে এসো, আমি ওয়েট করছি গাড়ি নিয়ে। অধরা তাড়াতাড়ি করে ফোনটা চেক করে এরপর দেখে অনিলের অনেকগুলো কল এসেছে। এরপর অধরা বেলকনিতে যায়, চারদিকে অনিলকে খুঁজতে থাকে এবং বাড়ি থেকে অনেকটা দূরে অনিলকে দেখতে পায়। প্রায় সময় অনিল এখানে আসে, তাই খুঁজতে খুব বেশি সময় লাগেনি। এদিকে ফোনের অপর প্রান্ত থেকে অনিল বলতে লাগে, অলরেডি 2 মিনিট চলে গেছে আর মাত্র 8 মিনিট বাকি। অধরা এবার দ্রুত ফোনটা রেখে দিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কোনো মতো ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে ব্যাগ নিয়ে নিচে চলে আসে। সেখানে আগে থেকেই ডাইনিং টেবিলে অধরার বড় বোন ও বাবা বসে ব্রেকফাস্ট করছিল। অধরা তাদের দিকে এগিয়ে যায়। তখন অধরার বড় বোন ঠাট্টা করে বলে ওঠে, ঘুম ভাঙলো তাহলে তোর? আমরা তো ভাবলাম আজ তোর ঘুম ভাঙবে না। অধরা তার বোনের দিকে তাকিয়ে বলে উঠল, আপু, তুমি তো অনেক আগেই ঘুম থেকে উঠেছ, তাহলে আমাকে ডাকোনি কেন? তোকে সে কখন থেকে আমি আর মা ডেকে চলেছি, কিন্তু তুই ঘুমে এতই বিভোর ছিলি যে তোর ঘুম ভাঙার নামই নেই, আর এখন বলছিস তোকে ডাকিনি কেন? অধরার কথার পরিপ্রেক্ষিতে অধরা কিছু বলতে পারে না। প্রায় সময় সে ঘুম থেকে উঠতে এরকম লেট করে, ডেকে ওকে ওঠানো যায় না। অধরা লেট হয়ে যাচ্ছে বলে আর কথা বাড়ায় না। সবচেয়ে বড় কথা, অর্নিল তাকে 10 মিনিট সময় দিয়েছে আর এখন মাত্র 2 মিনিট বাকি। তাই অধরা দ্রুত ঘর থেকে বের হতে যাবে, তখন অধরার বাবা বলে ওঠে, ক্যান্টিন থেকে খেয়ে নিব বাবা, এখন লেট হচ্ছে, বাই। কিচেন থেকে এতক্ষণ সব কথাই অধরার মা শুনছিলেন। মেয়েটা না খেয়ে বাড়ি থেকে বের হচ্ছে দেখে তিনি রান্নাঘর থেকে বের হয়ে গম্ভীর গলায় বললেন, চুপচাপ খাবার খেয়ে যাও। মায়ের গম্ভীর কণ্ঠ শুনে অধরা দ্রুত টেবিল থেকে একটা ব্রেড মুখে নিয়ে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। চলুন এবার যেতে যেতে পরিচয় দেওয়া যাক। আমাদের গল্পের নায়িকা অধরা আহমেদ, এবার অনার্স 3rd ইয়ারে পড়ে। বাবা অনিক আহমেদ, একজন সফল বিজনেসম্যান। মা অনিমা আহমেদ, ইনি হাউসওয়াইফ। আর অধরার বড় বোন আধারা এবার মাস্টার্সে পড়ে। এই হলো তাদের 4 জনের পরিবার। আর যার সাথে অধরা ফোনে কথা বলল, সে অধরার লাইফের একজন স্পেশাল পারসন। পরিবারের পর এই মানুষটাকে সে ভীষণ ভালোবাসে। আসুন তার পরিচয় জেনে নিই। অর্নিল চৌধুরী, মাস্টার্সে পড়ালেখা করছে সে। বাবা অর্ক চৌধুরী, তিনিও একজন সফল বিজনেসম্যান। বাবা আনিশা চৌধুরী, তিনিও একজন হাউসওয়াইফ। অর্নিলরা 2 ভাই, অর্নিল বড় আর ছোট ভাই আকাশ চৌধুরী ডাক্তারি নিয়ে পড়ালেখা করছে। বাড়ি থেকে অধরাকে গাড়ি নিয়ে যেতে বললে অধরা নিয়ে যায়নি। আশেপাশে ভালোভাবে তাকিয়ে দৌড়ে চলে আসে অর্নিলের কাছে। গাড়ির সাথে হেলান দিয়ে অধরার জন্য অপেক্ষা করছিল অর্নিল। অধরাকে আসতে দেখে সোজা হয়ে দাঁড়ায়, এদিকে দৌড়ে এসে হাঁপাতে থাকে। অধরা অর্নিল গাড়ির ভিতর থেকে পানির বোতল নিয়ে অধরার দিকে এগিয়ে দেয়। পানি খেয়ে
কিছুটা শান্ত হয় অধরা। এরপর অর্নিলকে জিজ্ঞেস করে, সময় মতো আসতে পেরেছি তো? অর্নিল হাতে থাকা ঘড়ির দিকে তাকায়। ঠিক সময় আসতে পেরেছে। অধরার দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। চলো তাহলে ভার্সিটির উদ্দেশ্যে যাওয়া যাক। এই বলে দুজনেই গাড়িতে উঠে বসে। অর্নিল গাড়ি স্টার্ট দিয়ে চালাতে শুরু করে। কিস করবো তোমাকে জান? বিয়ের পরে করিয়েও চান? বিয়ের আগে এসব করা পাপ, তুমি জানো না? সবাই তার গার্লফ্রেন্ডকে কত কিছু করে, আর আমি করতে চাইলেই তুমি বাহানা করো। প্লিজ আরাফাত, বোঝার চেষ্টা করো, অবুঝের মতো আচরণ করিও না। শোনো নুসরাত, তুমি যদি আমাকে এসব করতে না দাও তাহলে আমাদের এখানেই ব্রেকআপ। ছি ছি আরাফাত, তোমার কাছে আমি এটা আশা করি নাই। ভালো, বাই। বাই কেন? আমার সাথে কি কথা বলবে না আর তুমি? তোমার সঙ্গে আমি আর সম্পর্কে থাকতে চাই না। তুমি অন্য কারোর সাথে সম্পর্কে চেও। তুমি চাওটা কি আসলে? তোমার শরীরটা চাই। এটা কখনো সম্ভব না বিয়ের আগে। কেন সম্ভব না শুনি? আমরা তো বিয়ে করব একে অপরকে, তাহলে এটা করলে সমস্যা কোথায়? জানি না। ঠিক আছে, তাহলে ভালো থাকিও। কথাটি বলেই আরাফাত ফোনটি কেটে দেয়, যা দেখে নুসরাত বেশ আশ্চর্য হয় আর ভাবতে থাকে সে এখন কি করবে। একদিকে ভালোবাসা, একদিকে নিজের দেহ। অনেক ভাবনা পরে নুসরাত আরাফাতের কথায় রাজি হয়, কারণ কিছুদিন পরে তো একে অপরে বিয়েতে আবদ্ধ হচ্ছে। তাহলে সমস্যা কোথায়? হোক না একটু বিয়ের আগে ব্যতিক্রম। যদিও কথাটি মন থেকে বলেনি। পরের দিন নুসরাত আরাফাতকে ফোন দেয়। হ্যালো আরাফাত, কি হলো, ফোন দিছো কেন? আমি তোমার কথায় রাজি। কোথায় আসতে হবে বলো? কালকে তোমার সব জানিয়ে দিব। আমাকে বিয়ে করবা তুমি? এই তো চাকরি পেলেই বিয়ে করব। চাকরি সম্পর্কে কথা হচ্ছে আমার বাসায়। সত্যি তো? হ্যাঁ জান, সত্যি সত্যি। আচ্ছা, কাল মেসেজ করে বলিও কোথায় আসতে হবে। এখন ঘুম যাব। গুড নাইট। ঠিক আচ্ছা জান। পরের দিন নুসরাত আরাফাতের দেয়া স্থানে গিয়ে নিজেকে সঁপে দেয় বয়ফ্রেন্ডের কাছে। তো শরীরটা ভোগ করার পরে আরাফাত নুসরাতকে একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করিয়ে বাসায় পাঠিয়ে দেয়। এভাবেই দুজনের ভালোবাসা এগোতে লাগে। বেশ কিছুদিন যাওয়ার পরে হাসিব একটি সরকারি চাকরি পেয়ে যায়। চাকরিটা পাওয়ার পরেই দুজনের মধ্যে সমস্যার সৃষ্টি হয়ে গেল। নুসরাত, আমি তোমার কথা বাসায় বলেছি। তাই? তোমার বাবা মা কি বলছে? বলছে যৌতুক হিসেবে যদি 12 লক্ষ টাকা দিতে পারে তাহলে বিয়ে দিবে, না হলে দিবে না। আরে এত টাকা আমার 14 গোষ্ঠীর কাছেও নাই, সেটা তুমিও জানো। তাহলে আমাদের বিয়ে হবে না। মানে কি বলো এইসব তুমি? যা শুনছো সেটাই সঠিক শুনছো। আমি আমার বাবা মায়ের বিরুদ্ধে যেতে পারবো না। বাবা মায়ের বিরুদ্ধে যেতে পারবে না? তাহলে বিয়ের কথা বলে আমার সাথে শারীরিক সম্পর্কে গেলে কেন? এইসব সবাই করে। প্লিজ, তোমার দুটি পায়ে পড়ি, এমন করিও না। যদি তুমি এমন করো আমার মৃত্যু ছাড়া কোনো পথ থাকবে না। সেটা তোমার ইচ্ছে, ভালো থাকিও। আমাকে ফোন বা মেসেজ দিও না। কথাটি বলা মাত্রই ফোনটি কেটে যায়। এখন নুসরাত কি করবে ভেবে পাচ্ছে না। যাকে বিশ্বাস করে নিজের শরীরটা দিল সে আজ পাল্টে গেল। এইসব চিন্তা ভাবনার পরে নুসরাত যখন কোনো পথ খুঁজে পাচ্ছিল না, ঠিক তখন নুসরাতের গলায় একটি ওড়না টাঙিয়ে আত্মহত্যা করে। আর এখানেই নুসরাতের গল্পের সমাপ্তি হয়ে যায়। কেউ জানতেই পারল না মেয়েটি কেন আত্মহত্যা করল, কি ছিল তার কারণ। সত্যি বর্তমানে এমনটাই বেশি হচ্ছে, কিছু হলেই আত্মহত্যা। তবে এইটা বোকামি।